আমরা মাটির জিনিস বাদ দিয়ে প্লাস্টিকে অনেক ঝুঁকে গেছি। এটা একটা দিক, কিন্তু আর্টিস্টের এখানে একটা দায় আছে। দায় হলো ওর অঞ্চলের মাটিতে ভালো টেরাকোটা হয়, সেই টেরাকোটার সাথে মানে টেরাকোটার মাটির সাথে ও যদি আরও উচ্চ মাত্রার কোনো এলিমেন্ট যোগ করে ওটা আরও পিউরিফাইড একটা জায়গায় নিয়ে যাওয়া যায়। কিন্তু আর্টিস্টরা ওইটা করে না। এই অঞ্চলে যেটা এদের ক্রমোন্নতি ক্রমোন্নতি হয়নি, এটা একটা স্থির জায়গায় ছিল এবং এখনও মানুষ টেরাকোটাই করে। তো ওইটাকে ডেভেলপ করার জন্য আমি দেখছি ভূখণ্ড এখানে মনির ভাই অনেকটা নিষেধ দিছে যে টেরাকোটা ডিরেক্ট না করে ওইটার মাটির সাথে সে এক্সপেরিমেন্ট করবে ওই ওই জায়গাগুলোকে। কিছু মানুষ, কিছু আর্টিস্ট, কিছু হচ্ছে কেমিস্ট যারা হচ্ছে এইগুলো বুঝে, তাদের সহযোগিতা নিয়ে উনি অনেকগুলো কাজ কিন্তু এই ধরনের করছে যে ডিরেক্ট চীনামাটি না, আবার ডিরেক্ট আমার টেরাকোটা মাটি না, এর মিশ্রণে একটা টেম্পারেচার যেটা হচ্ছে এইখানে অ্যাফোর্ড করতে পারি আমরা। খুব হাই টেম্পারেচার না, আবার খুব লো না, কিন্তু মাঝখান দিয়ে জিনিসটা হচ্ছে সেরামিক, একটা পানি রোধ করে এরকম একটা বস্তু তৈরি হচ্ছে। তো সেক্ষেত্রে তো যন্ত্রপাতির কিছু একটা সহায়তা লাগে, যেমন এই যে পোড়ানোর জায়গা বা কাজের একটা পরিবেশ, সেটা এখানে আছে, ভূখণ্ডে আছে। এটাকে আমরা পসিবিলিটি জায়গায় নিয়ে আমরা কাজটা মানে করার জন্য আগাচ্ছি। সেক্ষেত্রে সমবেত হচ্ছে বিশেষ করে উদ্যোগী হয়ে এটা আর্টিস্টদের এক জায়গায় করছে, এটা একটা ভালো দিক। পাশাপাশি দেখতে হবে যে আমার আবহাওয়ায় টেরাকোটা কতটুকু টেকে, কারণ আমাদের বেঙ্গল বেল্টের এই ওয়েদার হচ্ছে ভ্যাপসা, লবণ থাকে অনেক সময়, আবার আমাদের অনেক কেমিক্যালের ইউজ আছে। তো সেক্ষেত্রে সিরামিক সর্বোচ্চ ভালো একটা জিনিস, যেটাকে আমরা ব্যবহারিক জায়গায় তো ইউজ করি, আবার হচ্ছে নতুনভাবে আর্টিস্টের সেন্স থেকে ব্যবহারিক জায়গায় যদি নিয়ে আসা যায়, ওইটা নান্দনিক দিকটা ডিফারেন্ট হবে। সেটা এই ধরনের ইনিশিয়েট নিলে আস্তে আস্তে তো আসবে। তো মাটি তো আসলে আমাদের জন্য অ্যাজ হিউম্যান বিং, হোমো সেপিয়েন্সদের জন্য মাটি হচ্ছে আর্ট, যেটা এটা সবচেয়ে আপন কাছে। ও ভূমিষ্ঠ হচ্ছে ওখানে, ও মারা যাচ্ছে, শুয়ে থাকছে ওখানে। তো মাটিকে ও কোনোভাবে তো ইগনোর করতে পারবে না, যে কোনো হিউম্যান বিংয়ের জন্য। তো মাটি দিয়ে যদি ওর জীবনযাপনের কোনো অনুষঙ্গ বানাতে পারে, তো এটা তো সর্বোচ্চ একটা ভালো দিক, যে মাটিকে একটা পসিবিলিটি জায়গায় নিয়ে যায় আর্টিস্ট। এখন আমাদের অনেক আর্টিস্ট আছে বিভিন্ন ধরনের কাজ করতেছে, কিন্তু ওকে শুনলে এরকম বলে না যে মাটি আমার খারাপ লাগে। হয়তো মাটিকে ডিল করতে পারে না, মাটি নরম, অনেক পসিবিলিটি আছে, আবার ও চাপ দিলে ভেঙে যায়, সকল ধরনের ওর কোয়ালিটি আছে। ফলে অনেক আর্টিস্ট জিনিসটাকে হ্যান্ডেল করতে পারে না বলে কাজটা করে না, কিন্তু খারাপ লাগে বিষয়টা এরকম না। মানে ওরা যে সম্ভাবনাটা খুঁজে সেটা কিন্তু মাটিতে আছে, এবং সেই সম্ভাবনাটা আমরা কিছুটা এখানে করছি। যারা মাটি কখনো ধরেনি তারাও আর্টওয়ার্ক করে ফেলছে। অমলদা মনে হয় এই ধরনের মাটি দিয়ে কখনো কাজ করেনি, তো অমলদার কাজ তো দেখে আমার মনে হয় না যে ও আগে ধরেনি। তার মানে ওর ভেতরে যে পসিবিলিটি ছিল সেটা আমরা আগে অনুসন্ধান করি নাই, অথবা সে হয়তো ওই ধরনের কোনো সুযোগ পায় নাই, যেখানে এই যে সুযোগ তৈরি করার ক্ষেত্রে সঙ্গীত বা চিত্রা ভাইরা একটা ভূমিকা রাখছে। আর আমরা পিওর আর্ট যেটা বলি, যেটা নন্দনতাত্ত্বিক শিল্প, যে যেগুলোকে যেভাবে ট্রিট করি, চীন জাপান বা ভারতীয় দর্শনে এরা সরঙ্গ নামে একটা জায়গা আলোচনা করছে রবীন্দ্রনাথ ঠাকুর। তো শিল্পের ক্ষেত্রে উনি তো কিছু একাডেমিক ধারার কথা ওখানে স্ট্রিক্টলি বলছেন। সেক্ষেত্রে আমরা শিল্প বুঝতে গেলে ওই জায়গাগুলো ধরলে বুঝি যে আচ্ছা, আমার নকশার বাইরে নন্দনতাত্ত্বিক যে শিল্প সেটা কেমন বা কী, তার রূপ স্বরূপ কী, মানুষের যে মনের ভেতরের ব্যথা, দুঃখ, বেদনা, এগুলো তো লিখে অনেক সময় প্রকাশ করা যায় না। রবীন্দ্রনাথ ঠাকুরের ২৫০০-এর মতো ওনার গান, কবিতা, কিন্তু এত কিছুর পরেও এই লোকের কেন দরকার হলো যে সে ছবি আঁকবে, তার কেন পেন্টিং প্রয়োজন হচ্ছে? তার মানে লেখার বাইরে আরও কিছু থেকে যায় যেগুলো লেখা দিয়ে ধরা যায় না, ছবি দিয়ে বা শিল্প আর্টওয়ার্ক দিয়ে ধরা যায়। লেখাগুলোও হয়তো আর্টওয়ার্ক, কিন্তু লেখা দিয়ে সব কিছু প্রকাশ করা যায় না। সেক্ষেত্রে আর্টটা একটা বড় হাতিয়ার।